আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো, তোমাদের রসায়নের জন্য ফাইনাল সাজেশন নিয়ে আজকে এসেছি এবং এই সাজেশনটা অবশ্যই সকল বোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। এই সাজেশনটা কিন্তু তোমাদের একদম প্রপার সাজেশন হবে, একটা ফুল সাজেশন। এখানে ক খ গ ঘ থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে, তাই তোমরা একটুকু কিন্তু স্কিপ না করে পুরো সাজেশনটা দেখবে। আর আমি কিন্তু তোমাদেরকে মুখেও বলে দিব যে কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা মোর ইম্পর্টেন্ট এবং কোনটা 99% তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু স্কিপ করার মতো কোনো জায়গায় নেই। তো দেখো, আমাদের রসায়ন প্রথম পত্র অধ্যায় 2 গুণগত রসায়ন থেকে আমরা কয়ের জন্য পড়ব হচ্ছে অরবিট কি, অরবিটাল কি, আউফবাউ নীতি কি, কোয়ান্টাম সংখ্যা, আলফা কণা, জিমেন প্রভাব, দ্রাব্যতা গুণফল কি এবং আইসোটোপ কি। এখানে তোমাদের আইসোটোপ, আইসোবার, আইসোটোন যে কোনো একটাই চলে আসতে পারে। তোমরা জিনিসটা মনে রাখবে যে লাস্টের অক্ষর দিয়ে, তাহলে সোজা হয় যে আইসোটোপ তার মানে প্রোটন সংখ্যা, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা, কোনটা ভিন্ন এভাবে তোমরা বের করতে পারো। তো এখান থেকে দেখো, আমাদের 4 স্টার টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, জিমেন প্রভাব এবং অরবিটাল কাকে বলে। এরপর আমাদের 2 স্টার, এরপর হচ্ছে 1 স্টার। তো তোমরা আগে 4 স্টারটা খুব ভালো করে পড়বে, এরপরে 2 স্টার, এরপর 1 স্টার। কোনটাই কিন্তু বাদ দেওয়ার মতো না, সবগুলো একবার দেখে যাবে, যদি চলে আসে অন্য জায়গা থেকে যাতে তোমরা লিখতে পারো। তো দেখো, এরপর হচ্ছে আমাদের এরপর দেখো, আমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য আমাদের 3f 2d 1p অরবিটাল সম্ভব নয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর ধরো যে তোমাদের আসতে পারে যে সোডিয়াম প্লাস আয়ন বা ক্লোরিন মাইনাস আয়ন কিভাবে শনাক্ত করবে, ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতার গুণফল 8.5 × 10⁻৯ বলতে কি বুঝো, হুন্ডের নীতি অনুসারে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো। 5 নাম্বার আসতে পারে যে আমাদের কপার বা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, খুবই ইম্পর্টেন্ট। শিখা পরীক্ষায় কেন গাঢ় HCl ব্যবহার করা হয়, জাল চাকা ইউভি রশ্মির ব্যবহার কেন করা হয় ব্যাখ্যা করো। তো এখান থেকে আমাদের 3 স্টার যে টপিকগুলো রয়েছে, যেমন ব্যতিক্রম কেন ইলেকট্রন বিন্যাসের, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের 3f 2d কেন সম্ভব নয়। এছাড়া তোমরা স্টার অনুযায়ী গুরুত্ব অনুসারে পড়বে। তো দেখো, এরপরে হচ্ছে আমাদের সৃজনশীল গ বা ঘয়ের জন্য আমরা পড়ব হচ্ছে পরমাণু ও তার মূল কণিকা এবং আইসোটোপ সংক্রান্ত এবং রাদারফোর্ড পরমাণু মডেল, এটা 1 স্টার ইম্পর্টেন্ট। বোর পরমাণু মডেল হচ্ছে 2 স্টার। এরপর হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস ও অরবিটাল 3 স্টার ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে চলে আসবেই। এরপরে দেখো, আমাদের হাইড্রোজেন পরমাণু বর্ণালী, এটাও 3 স্টার। দ্রাব্যতা হচ্ছে 2 স্টার। দ্রাব্যতা গুণফল, সময়ন প্রভাব ও অধক্ষেপ 3 স্টার। এবং এই অধক্ষেপের যে বিষয়টা আছে এটা আমাদের ঘতেই কিন্তু চলে আসবে। লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে আয়ন শনাক্তকরণ, এটাও কিন্তু 3 স্টার ইম্পর্টেন্ট। এরপর দেখো, আমাদের অধ্যায় 3 মৌলের পর্যাবৃত্তিক ধর্ম। সৃজনশীল কয়ের জন্য আমরা ইলেকট্রন আসক্তি কাকে বলে, আয়নীকরণ শক্তি কাকে বলা হয়, হাইড্রোজেন বন্ধন কাকে বলে, পোলার যৌগ কাকে বলে, সংকরায়ন কাকে বলে, লিগ্যান্ড কাকে বলে, ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলা হয়, ভ্যান ডার ওয়ালস বল কাকে বলা হয়, সিগমা বন্ধন কাকে বলে, পাই বন্ধন কি, প্রতিনিধি মৌল কাকে বলে এবং পোলারিটি কাকে বলা হয়। তো এখান থেকে দেখো, আমাদের হচ্ছে 5 স্টার পর্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, 5 স্টার, 4 স্টার, 2 স্টার এবং 1 স্টার রয়েছে একটা। তো এই অধ্যায় থেকে কয়ের জন্য আমি তোমাদেরকে যে 12টা কোশ্চেন দিয়েছি, খুব বেশি না, এই 12টা যদি পড়তে পারো এখান থেকেই কমন পড়বে। প্রশ্ন যদি কঠিনও হয় তাও দেখবে যে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাচ্ছে। তো তোমরা এখানে স্টারের ক্রম অনুসারে গুরুত্ব নিয়ে কিন্তু তোমরা পড়বে। এখন আমাদের সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা এখানে 13টা কোশ্চেন দিয়েছি যে Fe2+ এবং Fe3+ এর মধ্যে স্থিতিশীলতা ব্যাখ্যা করো, 3 স্টার একটা টপিক। ফ্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কেন, 2 স্টার। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, ইলেকট্রন শক্তির ব্যতিক্রম, এটা 1 স্টার। ক্যাটায়ন এবং পরমাণুর আকারের পার্থক্য, যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা লেস ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের H2O তরল এবং H2S গ্যাস কেন ব্যাখ্যা করো। এরপর আমাদের হচ্ছে
অ্যালুমিনিয়াম অক্সাইড উভয়ধর্মী অক্সাইড ব্যাখ্যা করো। সিলিকন ডাইঅক্সাইড কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন ব্যাখ্যা করো। 2 স্টার একটা টপিক। ফাজানি নীতির সাহায্যে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ব্যাখ্যা, লেস ইম্পর্টেন্ট। অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন। 2 স্টার। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমাদের 1 স্টার দিতে পারো। নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ বিভব অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন। এটাও লেস ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা খুবই কম। এরপর দেখো আমাদের অ্যাসিডের তীব্রতার ক্রম লেখো। এটা হচ্ছে আমাদের 2 স্টার ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমাদের 3 স্টার টপিক হচ্ছে যে তোমাদের স্থিতিশীলতা ব্যাখ্যা করা এবং কোনটা তরল কোনটা গ্যাস এটা কেন হলো, বা কোনটা কঠিন কোনটা গ্যাস এটাও কেন হলো। তো এই 2টা টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো তোমরা বারবার বলছি যে স্টারের ক্রম অনুসারে কিন্তু তোমরা বিষয়টাকে গুরুত্বর দিক থেকে প্রাধান্য দিবে। সৃজনশীল গ ঘয়ের জন্য আমরা ব্লক মৌল এবং এদের রাসায়নিক ধর্ম এবং অবস্থান্তর মৌল 3 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা এগুলো কিন্তু আসলে একটা বিষয়ের ভিতরে পড়ে যে ডান থেকে বামে গেলে পরমাণুর আকার কমবে নাকি বাড়বে, আয়নীকরণ শক্তির মান কমবে নাকি বাড়বে, বা একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে। তো এগুলো যদি তোমরা জাস্ট একটা ছন্দ সহকারে যেমন বিধাতার পরীক্ষা বা এরকম কিছু দিয়ে একটা মনে রাখো তাহলে কিন্তু আমাদের পুরোটা কিন্তু হয়ে যায়। তো জাস্ট এটা একটা টপিকের ভিতরে তোমরা ধরে, এবং এইটার গুরুত্ব কিন্তু অনেক বেশি, যে কোনো একটা বোর্ডে কিন্তু এটা চলে আসতে পারে। এরপর দেখো আমাদের পর্যাবৃত্ত ধর্ম থেকে ধাতব ধর্ম এবং যোজ্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং দ্রবণীয়তা এটা তোমরা দেখবে, যদিও এটা লেস ইম্পর্টেন্ট। এরপর দেখো আমাদের সমযোজী বন্ধন এবং এর শ্রেণীবিন্যাস, এটা হচ্ছে আমাদের 1 স্টার একটা টপিক। অরবিটালের সংকর এবং আকৃতি, তো তোমরা সকলেই জানো যে সংকরায়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা কিন্তু পরীক্ষায় একটা চলে আসেই। তো এটা খুব ভালো করে দেখে যাবে। এবং আমাদের বিভিন্ন সমযোজী যৌগ এবং অক্সাইডের প্রকৃতি এটাও দেখবে, এটা হচ্ছে আমাদের 2 স্টার একটা টপিক। ভেসপার তত্ত্ব এবং বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রন এর প্রভাব, এটা হচ্ছে আমাদের 3 স্টার একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট। এটা না দেখে অবশ্যই পরীক্ষার হলে যাবে না। সন্নিবেশ, সমযোজী বন্ধন ও লিগ্যান্ড, জটিল যৌগের সংকরায়ন ও চুম্বকীয় রঙিন যৌগ 2 স্টার টপিক। পোলারায়ন এবং পোলারিটি 3 স্টার। দুর্বল রাসায়নিক বন্ধন এটাও একটা 3 স্টার টপিক। তো এখানে কিন্তু এই অধ্যায়ের গ ঘয়ের জন্য অনেকগুলো 3 স্টার টপিক আছে। তারপরেও আসলে এই 3 স্টার যেগুলো বলেছি তোমাদেরকে এখান থেকে চলে আসার সম্ভাবনা খুবই বেশি, খুব বেশি কিন্তু এখান থেকে টপিক ভাগ করা যায় না, এবং বলাই যায় যে এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে হাতে গোনা। যেমন ধরো যে আমাদের এই পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি থেকে চলে আসতে পারে, সংকরায়ন থেকে আসবে, বলাই যায়, ঠিক আছে। তো এরপরে আমাদের চতুর্থ অধ্যায় বা রাসায়নিক পরিবর্তন, এখান থেকে আমরা কয়ের জন্য পড়ব। রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলা হয়, অ্যাসিড ও ক্ষারের বিয়োজন ধ্রুবক কাকে বলে, ভরক্রিয়ার সূত্র কাকে বলে, বাফার দ্রবণ কি, লাসাতেলিয়ার নীতিটি লিখো, সক্রিয়ণ শক্তি কাকে বলে, দ্রবণতাপ কি এবং প্রভাবক বিষ কাকে বলা হয়। তো এখানে মাত্র তোমাদেরকে 8টা দেওয়া হয়েছে, 8টার ভিতরে ঘুরিয়ে ফিরে চলে আসার সম্ভাবনা কিন্তু 90% আপ। এবং আমাদের 2 স্টার যে টপিকগুলো রয়েছে এগুলো থেকেই কিন্তু চলে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো এগুলো না পড়ে অবশ্যই পরীক্ষার হলে যাবে না। এরপর আমরা সৃজনশীল ক্ষয়ের জন্য এখান থেকে মাত্র 4টা তোমাদেরকে কোশ্চেন দিয়েছি। এক হচ্ছে আমাদের সাম্য ধ্রুবকের মান কখনো শূন্য বা অসীম হয় না কেন। এইটার ইম্পর্টেন্স তোমার কি বলবো, যে এটার ইম্পর্টেন্স পুরো ইনফিনিটি, কারণ এটা আমাদের যে কোনো একটা বোর্ডে দেখবে যে ইনশাল্লাহ চলে এসেছে। অ্যাসিডের তীব্রতার ক্রম 2 স্টার। বিশুদ্ধ পানির pH এর মান 7 কেন, পানির pOH এর মান 7 কেন। তো এখান থেকে দেখো আমাদের যে BOD COD গুলা রয়েছে কোনটার মান কত করে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি দেখতে পারো এখান থেকে আমাদের কমন কিন্তু চলে আসবে। এবং অবশ্যই যে তোমাদের DO2 যেটা তোমাদের ডিজলভড অক্সিজেন যেটা, সেটার মান কত, বা COD এর মান কত, BOD এর মান কত, এগুলো অবশ্যই দেখে যাবে। আর গ ঘয়ের জন্য তোমরা লাসাতেলিয়ার নীতি এবং এর নিয়ামক সমূহ, ভরক্রিয়ার সূত্র, কেপিকিসির যে ম্যাথই আসবে তোমরা সকলেই জানো, বাফার দ্রবণের প্রকারভেদ এবং pH এবং pOH নির্ণয়, এই অধ্যায় থেকে সাধারণত কিন্তু আমাদের ম্যাথই চলে আসে। তো এই জিনিসগুলো দেখা অবশ্যই কর্তব্য এবং ম্যাথগুলো অবশ্যই পারতে হবে। এরপর দেখো অধ্যায় 5 কর্মমুখী রসায়ন থেকে
সৃজনশীল কয়ের জন্য আমরা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কি, ভিনেগার কি, এটা একদম 100 স্টার, মল্ট ভিনেগার কি, প্রিজারভেটিভ কিউরিং কি, ইমালশন কি বা সাসপেনশন কি। তো এখানে মাত্র 6টা কোশ্চেন দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলোও দেখবে, সাথে বোর্ড কোশ্চেনগুলো। সৃজনশীল ক্ষয়ের জন্য খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা 3 স্টার ইম্পর্টেন্ট। গ্লাস ক্লিনারে কস্টিক সোডা কেন ব্যবহার করা হয়, এটাও 3 স্টার। এবং ভিনেগার প্রস্তুতির মূলনীতি ব্যাখ্যা করো। তো এই অধ্যায় থেকে 3টার ভিতরেই ঘুরে ফিরে কিন্তু আমাদের কোশ্চেন চলে আসে। আর সৃজনশীলের ঘয়ের জন্য আমরা প্রাকৃতিক এবং কৃত্রিম খাদ্য সংরক্ষক, ভিনেগার ও বিভিন্ন খাদ্য সংরক্ষণ প্রস্তুতির সংযুতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, এটা আমাদের ইনফিনিটি স্টার, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন ঘুরে ফিরে এটাই কিন্তু চলে আসে। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সাজেশন, এই দুইটা থেকে কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনে কমন চলে আসবে। সো তোমরা একটা অংশ স্কিপ না করে পুরোটাই কিন্তু দেখবে। তো দেখো, আমাদের পরিবেশ রসায়ন জ্ঞানমূলক থেকে আমরা পড়ব পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, এসএটিপি কি, আইসোথার্ম কি, আরএমএস বেগ কি, বাস্তব গ্যাস কাকে বলে, আংশিক চাপ কাকে বলে, মোল ভগ্নাংশ কি, এসিড বৃষ্টি কি, পানির স্থায়ী ক্ষরতা কাকে বলা হয়, সিওজি কাকে বলা হয়, বিওজি কাকে বলে, এছাড়া হচ্ছে আমাদের টিডিএস কি। তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক। তোমরা যদি এই জ্ঞানমূলক গুলো পড়তে পারো, আশা করা যাচ্ছে যে এই জ্ঞানমূলক থেকে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো তোমরা কিন্তু আবারও বলছি, অবশ্যই ফার্স্ট পেপার সাজেশনটা দেখে আসবে। এরপর হচ্ছে আমাদের অনুধাবনমূলক, গ্যাসের আর এর মান লিটার অ্যাটমসফিয়ার একক এবং এসআই একক গণনা করো, গ্যাসের গতিশক্তি নির্ণয় করো এবং আরএমএস বেগ গড় বেগ অপেক্ষা অধিক উপযোগী কেন, হাইড্রোজেন সালফেট একটি উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো, বাইকার্বনেট উভধর্মী পদার্থ এবং পানি একটি উভধর্মী পদার্থ, এটিও ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের যে উভধর্মী পদার্থগুলো রয়েছে সেগুলো কেন উভধর্মী পদার্থ, সেই ব্যাখ্যাগুলো আমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফেট অনুবন্ধী ক্ষারক কি, ব্যাখ্যা করো। কোন নমুনার বিওজি অপেক্ষা সিওজি এর মান বেশি হয় কেন, পুকুরের পানির বিওডি 5 মিলিগ্রাম পার লিটার বুঝে লিখো, পানির বিওডি 5 মিলিগ্রাম পার লিটার বলতে কি বোঝায়। তো এই হচ্ছে আমাদের 10টা অনুধাবনমূলক প্রশ্ন। আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এরপর হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক, যেগুলা গ এবং ঘতে চলে আসতে পারে। তো দেখো, আমাদের আদর্শ গ্যাসের সূত্রসমূহ, আংশিক চাপ ও ডালটনের আংশিক চাপ সূত্র, ব্যাপন ও গ্রাহামের ব্যাপন সূত্র, গ্যাসের আণবিক গতিসূত্র, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস ও পরিবেশের ওপর বিভিন্ন গ্যাসের প্রভাব এবং অম্ল ক্ষার মতবাদ ও পানির বিশুদ্ধতা। তো এখান থেকে আমি তোমাদেরকে বলে দেই যে কোন কোন টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, আমাদের যে আদর্শ গ্যাসের যে সূত্রগুলো রয়েছে এবং সেই সূত্রগুলো থেকে আমাদের যে সকল ম্যাথগুলা রয়েছে, সেই ম্যাথগুলা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট গতে আসার জন্য। এরপর আমাদের দেখো আংশিক চাপ ও ডালটনের আংশিক চাপ সূত্র। তো এখান থেকে কিন্তু আমাদের ম্যাথ চলে আসারও খুব একটা বড় পসিবিলিটিস রয়েছে, বিশেষ করে ঘয়ের ক্ষেত্রে। আর ব্যাপন এবং গ্রাহামের সূত্রতে তোমাদেরকে বলতে পারে যে কোন মৌলটির ব্যাপন চাপ বেশি বা কোন মৌলটির ব্যাপন হার কম, এরকম চলে আসতে পারে। সো এই টাইপটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, তোমাদের সকলের ভয়ের একটা অধ্যায় জৈব রসায়ন। এখান থেকে জ্ঞানমূলক আমরা প্যারাফিন কি, ক্যাটেনেশন কি, কার্যকরীমূলক রেসিমিক মিশ্রণ, কাইরাল কার্বন এনানসিওমার কি, ডায়াস্টেরিওমার, এছাড়া আমাদের রয়েছে ইলেকট্রোফাইল কি, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক কাকে বলা হয়, লুকাস বিকারক কি। তো এই হচ্ছে আমাদের 10টা ইম্পর্টেন্ট জ্ঞানমূলক, এগুলাই কিন্তু হাইস্ট চান্স রয়েছে যে তোমাদের চলে আসার। এরপর দেখো, আমাদের অনুধাবনমূলকে আমরা পড়তে পারি যে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন, C3H6O টটোমারিজম ধর্ম প্রদর্শন করে, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট। ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ কেন, এটাও গুরুত্বপূর্ণ। ইথাইন অম্লধর্মী কেন, ক্লোরোফর্মকে CHCl3 কে রঙিন বোতলে রাখা হয় কেন। তো এই হচ্ছে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, যেগুলো চলে আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু তোমরা
বিগত বছরে যে কোশ্চেনগুলো আমাদের বোর্ড পরীক্ষা এসেছে সেগুলো একবার করে দেখে যাবে। যদি সেগুলো একবার করে দেখে যাও তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা কি বলবো যে একটা পাওয়ার কাজ করবে যে না আমি আসলে সবকিছু পড়ে এসেছি, এখন যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন আমি পারবো, অর্থাৎ নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে। তো আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলা। তো এছাড়াও তোমরা অবশ্যই কিন্তু বোর্ড কোশ্চেন গুলাও একবার করে দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের দেখো সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক সমানতা ও নামকরণ, অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন, অ্যালকাইল, হ্যালাইড এবং SN1, SN2, E1 এবং E2, অ্যালকোহল ও ইথার, অ্যালডিহাইড ও কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, অ্যামিন, অ্যানহাইড্রাইড ও অ্যাস্টার এবং হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। তো দেখো এই অধ্যায়টা থেকে আসলে অনেকেই তোমরা সৃজনশীল অ্যান্সার করতে চাও না, অনেকে দেখা যায় যে অধ্যায়টা একদম স্কিপই করে, তারপরেও যারা এটা দেয় তাদের জন্য কিন্তু হিউজ একটা কি বলবো যে অনেক বড় একটা পসিবিলিটিস থাকে অনেক মার্কস গেইন করার। তো এইটার আসলে একটা সাজেশন দিতে গেলে তোমাদের ফুল একটা ভিডিওই লাগবে। তো এইটার হচ্ছে তোমাদের যে টপিকগুলো ইম্পর্টেন্ট, জাস্ট তোমাদেরকে সেই টপিকগুলো বললাম। এইটার জন্য ফুল একটা ভিডিও শুধু এই অধ্যায়ের জন্য, সেটা তোমাদেরকে নেক্সট কোনো একটা দিন দিয়ে দেওয়ার ট্রাই করব। তো দেখো এখন হচ্ছে আমাদের অধ্যায় 3 পরিমাণগত রসায়নের জ্ঞানমূলক হচ্ছে আমরা পড়ব। মোলার দ্রবণ কি, মোলারিটি কি, সেমিমোলার দ্রবণ, টাইট্রেশন, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, জারণ সংখ্যা, দর্শকায়ন এবং নির্দেশক কি। তো এখান থেকে আমাদের 8টা তোমাদেরকে দেওয়া হয়েছে, এই 8টাই মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এই 8টা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। অনুধাবনমূলক হচ্ছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা নির্ণয় করো, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন ব্যাখ্যা করো। মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল, তোমরা সকলেই জানো যে মোলারিটি। ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ কেন। এরপর হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক কেন ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষণ একটি রেডক্স বিক্রিয়া কেন। এবং আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক ব্যাখ্যা করো। তো এই হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ 7টা অনুধাবনমূলক কোশ্চেন। তোমরা এই 7টা তো দেখবেই, সাথে বোর্ড কোশ্চেন গুলোও একবার করে হলেও নজরে রাখবে, যাতে যদি বাই চান্স যদি অন্যটা চলে আসে যাতে ঘাবড়ে না গিয়ে লিখে আসতে পারো, ঠিক আছে। সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের রাসায়নিক গণনা ও সমীকরণ ভিত্তিক যে সমাধানগুলো রয়েছে, কারণ এই অধ্যায় থেকে কিন্তু আমাদের ম্যাথই আসে। ঘনমাত্রা এবং পিএইচ এর সাধারণত হচ্ছে আমাদের গয়ের জন্য ইম্পর্টেন্ট। অম্লক্ষার, টাইট্রেশন ও নির্দেশক, জারণ বিজারণ সমতাকরণ, জারণ বিজারণ টাইট্রেশন, আয়োডোমিতি এবং আয়োডিমিতি, ভেজাল ও বিশুদ্ধতা সংক্রান্ত। তো দেখো আমাদের প্রথম 2টা সাধারণত গয়ের ক্ষেত্রে আসে এবং পরের সবগুলাই কিন্তু আমাদের ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু আমাদের সাধারণত ম্যাথই আসে। জারণ বিজারণ, পিএইচ এগুলাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো অবশ্যই দেখবে, এর জন্য কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করার কোনো বিকল্পই নেই। এরপর হচ্ছে আমাদের অধ্যায় 4 তড়িৎ রসায়নের জ্ঞানমূলক হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কি, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রটি লিখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি, তড়িৎ রাসায়নিক সারি কি, কোষের তড়িৎ চালক বল বা ইএমএফ কি, প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলা হয়, নির্দেশক তড়িৎদ্বার কি, তড়িৎ রাসায়নিক কোষ কি এবং লবণ সেতু কি। তো এই অধ্যায়টা বলা চলে যে তোমাদের জন্য খুবই লাকি, কারণ অনেকে যারা জৈব যৌগ ভয় পাও বা দিতে চাও না তখন কিন্তু এই অধ্যায়টাই তোমাদের হেল্প করে। তো এর জন্য এই অধ্যায়ের যে খুঁটিনাটি জিনিসগুলো রয়েছে এগুলো অবশ্যই দেখে যাবে, যাতে জৈব যৌগ না পারলে এখান থেকে অন্তত দিয়ে খাতাটা ভরাট করে 5টা সৃজনশীলের সাথে লিখে আসতে পারো, ঠিক আছে। তো এরপরে আমাদের অনুধাবনমূলক হচ্ছে ফ্যারাডের সূত্রানুসারে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয় করো। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.000118 বলতে কি বোঝায়। কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বোঝায়। কপারের প্রমাণ বিজারণ বিভব +0.34 ভোল্ট বলতে কি বোঝায়। জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ জারণ বিভব +0.76 ভোল্ট বলতে কি বোঝায়। তড়িৎ বিশ্লেষণ একটি রিডক্স বিক্রিয়া ব্যাখ্যা করাও এবং তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু কেন ব্যবহার করা হয়। তো এখান থেকে তোমাদের মাত্র 7টা কোশ্চেন দেওয়া হয়েছে, এই 7টা কোশ্চেন ভালো করে তোমরা দেখে যাবে, সাথে বোর্ড কোশ্চেন কিন্তু মাস্ট।
এরপর দেখো আমার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, খুবই অল্প টপিক আছে এখান থেকে সাধারণত, তোমরা সকলেই জানো যে তড়িৎ বিশ্লেষণ কোষ ও তড়িৎ রাসায়নিক কোষ, ফ্যারাডের সূত্র এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে সকল ম্যাথগুলো রয়েছে সেগুলো দেখবে। তড়িৎদ্বার বিভব এবং কোষ বিভব দেখবে। এই 4টা টপিক কিন্তু অবশ্যই, কারণ তোমরা এখান থেকে জানো যে খুব ছোট্ট একটা অধ্যায় এবং এখান থেকে টপিক খুবই কম আছে। সো এই অধ্যায় থেকে তোমরা সকলেই জানো যে আমাদের কি কি ম্যাথ আসে বা কিভাবে আসে। আর এই হচ্ছে তোমাদের আজকের সাজেশনটা কিন্তু খুবই ছোটভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে, মানে সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোই দেওয়া আছে, এবং তোমরা দেখবে যে বোর্ড কোশ্চেনে কিন্তু আমাদের এখান থেকে হুবহু অনেক কিছু কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও তোমরা সেফ থাকার জন্য অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ করবে, আর আমি জানি যে তোমরা অলরেডি একাধিকবার কোশ্চেন অলরেডি সলভ করে ফেলেছো কিন্তু। তো তোমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টেরই কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে এবং হবে, তোমরা প্রিভিয়াস সাজেশনগুলো অবশ্যই দেখে আসবে। তো আশা করছি যে তোমাদের এই সাজেশনগুলো ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।